আর 2 মিনিট দেখে স্টার্ট করতেছে। Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়েছিলাম? দ্য রিলেশন বিটুইন ভেলোসিটি মানে লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড কি বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি, দ্যাট মিনস ভি ইকুয়াল আর ওমেগা, এই ফর্মুলা ডিরাইভেশন এবং এই ফর্মুলা রিলেটেড ম্যাথস, ওই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। যারা লাস্ট ক্লাসটা করতে পারো নাই তাদের জন্য কিন্তু রেকর্ডিংটাও গ্রুপে দেওয়া হয়েছে। ওকে, তারা রেকর্ডিংটা দেখে নিও। আজকে আমরা এরপর থেকে কন্টিনিউ করি। আমরা পড়তেছিলাম সার্কুলার মোশন। আজকে আমরা কথা বলে স্টার্ট করব ইন দ্য কনসেপ্ট অফ সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স কথাটার মানে হচ্ছে সেন্টার সিকিং ফোর্স, তাই তো? ইন কেস অফ আ সার্কুলার মোশন একটা কনস্ট্যান্ট রেজাল্টেন্ট ফোর্স কিন্তু অ্যাক্ট করে একটা অবজেক্টের উপরে। একটা অবজেক্ট যে ইচ এন্ড এভরি ডাইরেকশনে তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্টলি, সেটা ডিপেন্ড করে এই কনস্ট্যান্ট ফোর্সের জন্য, যে ফোর্সের ডাইরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার, সেই জন্য এটা নাম হয়েছে সেন্ট্রিপেটাল ফোর্স। দ্যাট মিনস আমরা বলতে পারি সেন্টার সিকিং ফোর্স। ওকে, টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্ট করে ইন কেস অফ এনি সার্কুলারলি মুভিং অবজেক্ট। যে কোনো সার্কুলারলি মুভিং অবজেক্টে একটা কনস্ট্যান্ট ফোর্স বা কনস্ট্যান্ট রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে টুয়ার্ডস দ্য সেন্টার, যে ফোর্সটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলে থাকি। এখন আমরা দেখবো এই সেন্ট্রিপিটাল ফোর্স, দ্যাট মিনস সেন্ট্রিপিটাল এক্সিলারেশন,
কিভাবে মেজারমেন্ট করব এবং এই ফর্মুলাটা আমরা কিভাবে ডিরাইভ করি, যে ফর্মুলাটা আসবে সেই ফর্মুলার ডিরাইভেশনটা আমরা দেখাবো। খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, ঠিক আছে? এই সেন্টিপিটাল ফোর্স রিলেটেড কোশ্চেনই সবচেয়ে বেশি আসে। সেন্টিপিটাল ফোর্সের সোর্স, অনেক কথা, আমি সেই কথাগুলো জাস্ট একের পর এক বলতেছি, তোমরা আগে লিখে নাও নোটসটা। ডেফিনেশনটা কি হবে? সেন্ট্রিপেটাল ফোর্স is a resultant force acting on an object moving in a circle always directed towards the center of the circle. সেন্ট্রিপিটাল ফোর্সের ডেফিনেশনে এই সবগুলো কথা মাস্ট বলতে হবে, একটু খেয়াল করো। সেন্ট্রিপিটাল ফোর্স ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন এন অবজেক্ট মুভিং ইন আ সার্কেল। দ্যাট মিনস সার্কুলারলি মুভিং এনি অবজেক্টের উপর একটা রেজাল্টেন্ট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্ট করে। দেখো, অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। দ্যাট মিনস যেটা ভেলোসিটি ডাইরেকশন এট এনি পয়েন্ট ভেলোসিটি ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার থাকে। তার মানে ব্যাপারটা যদি আমরা ডেসক্রাইব করি, লাইক একটা অবজেক্ট সার্কুলারলি মুভ করতেছে, এখন সে পয়েন্ট এ তে আছে, ইট ইজ দ্য সেন্টার। তার মানে সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশন অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার হয়। দিস ইজ দ্য ডাইরেকশন অফ সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিপিটাল এক্সিলারেশন, বিকজ ইট ইজ আ রেজাল্টেন্ট ফোর্স। তার মানে সার্কুলারলি মুভিং অবজেক্টের ক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে এবং সেটা অবভিয়াসলি টুয়ার্ডস দ্য সেন্টার। সো টুয়ার্ডস দ্য সেন্টার তার একটা কনস্ট্যান্ট এক্সিলারেশন থাকে। তার মানে ইন কেস অফ এনি সার্কুলারলি মুভিং অবজেক্ট, রেজাল্টেন্ট ফোর্স এবং রেজাল্টেন্ট এক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট থাকে। আর দিস রেজাল্টেন্ট ফোর্স ইজ কল্ড দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, এবং এট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে, লাইক আমি যদি এই সাপোজ এই সার্কুলারলি মুভিং অবজেক্টটা এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করতেছে, তাহলে এট পয়েন্ট এ তে তার ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে? ভেলোসিটি ডাইরেকশন হচ্ছে থ্রু দ্য ট্যানজেন্ট, ইট ইজ দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি।
তাই সেন্ট্রিপিটাল ফোর্স এট এনি পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়। তাহলে কথাটা কি, যে কোনো সার্কুলারলি মুভিং অবজেক্টের ক্ষেত্রে টুয়ার্ডস দ্য সেন্টার তার একটা কনস্ট্যান্ট এক্সিলারেশন থাকে। দ্যাট মিনস টুয়ার্ডস দ্য সেন্টার একটা কনস্ট্যান্ট রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে। দিস রেজাল্টেন্ট ফোর্স নোন অ্যাজ আ সেন্ট্রিপিটাল ফোর্স, দ্যাট মিনস সেন্টার সিকিং ফোর্স। ক্লিয়ার? এই সেন্ট্রিপিটাল ফোর্স ভেলোসিটি ডাইরেকশনে এট এনি পয়েন্টে অবজেক্টের ভেলোসিটি ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়। তাহলে কোশ্চেন হচ্ছে, সার্কুলারলি মুভিং অবজেক্টের তো স্পিড কনস্ট্যান্ট থাকে, তাহলে তার এক্সিলারেশন হয় কেন? যেটা আমরা লাস্ট ক্লাসেই কথা বলেছি, এট এনি পয়েন্ট বা কনস্ট্যান্টলি বা কন্টিনিউয়াসলি, কথাটা আমরা যেভাবেই বলি না কেন, সে কিন্তু তার ডাইরেকশন চেঞ্জ করতে থাকে মুভিং অবজেক্টটা, যে কারণে তার ভেলোসিটি চেঞ্জ হয়। দ্যাট মিনস যেহেতু ভেলোসিটি চেঞ্জটা কনস্ট্যান্ট, তাহলে তার একটা কনস্ট্যান্ট এক্সিলারেশন থাকে। এই সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশন এবং এক্সিলারেশন ডাইরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার হয়, এবং এটা অলওয়েজ এট এনি পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়। এবং ডেফিনেশনে আমরা এই সবগুলো কথা বললাম। তাই যখন তোমার কাছে সেন্ট্রিপিটাল ফোর্সের ডেফিনেশন চাইবে, এই সবগুলো কথা কিন্তু বলতে হবে, কারণ এই ডেফিনেশনটা 2 মার্কস দিয়ে আসে। তাহলে কিন্তু তুমি 2 মার্কস পাবা না এই সবগুলো কথা যদি না বলো। সো সেন্ট্রিপিটাল ফোর্স ইজ আ রেজাল্টেন্ট ফোর্স acting on an object moving in a circle, always directed towards the center to the circle, perpendicular to the velocity of the object. That means velocity direction এর সাথে এটা always perpendicular হয়। এখন কোশ্চেন হচ্ছে, আমরা এই সেন্ট্রিপিটাল ফোর্স ক্যালকুলেট করব কিভাবে? আগে আমি ফর্মুলাগুলো দেখাবো, দেন সেই ফর্মুলা আমি কিভাবে ডিরাইভ করলাম বা কিভাবে ডিরাইভ করা হয়েছে এই ফর্মুলা, সেই ডিরাইভেশনটা আমরা দেখাবো। তার আগে ফর্মুলাগুলো জেনে নিব ডিরাইভেশনে যাওয়ার। হ্যাঁ স্যার, এই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটা কি রোটেশনের সময় অ্যাপ্লিকেবল? হ্যাঁ, রোটেশন মানে স্যার অ্যাজ ইন মানে একটা অবজেক্ট ওর ইনার সার্কেলের মধ্যেই মানে রোটেট করতেছে, এটা কি তখন কি ওর মানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হবে? হ্যাঁ, যে কোনো সার্কুলার মোশনের ক্ষেত্রেই কনস্ট্যান্ট এক্সিলারেশন, নাহলে সে সার্কুলারলি মুভ করবে না, এই সার্কুলার ট্র্যাকে সে থাকবেই না। রেজাল্টেন্ট ফোর্স থাকা মানেই তো এক্সিলারেশন থাকবে, এক্সিলারেশন তো আসে বিকজ অফ দিস ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স আছে মানেই তো এক্সিলারেশন আছে, এই ফোর্সের জন্যই তো সে এক্সিলারেট করে, সেটা তো থাকতেই হবে, নাহলে তো সার্কুলার ট্র্যাকে বা সার্কুলার পাথে সে থাকবে না, তার মুভিং ডাইরেকশন অন্যদিকে। তাহলে তো স্যার আমাদের পৃথিবীটাও তো কনস্ট্যান্টলি অ্যাক্সেলারেট করতেছে না अराउंड দ্য সান। হ্যাঁ, তার একটা কনস্ট্যান্ট এক্সিলারেশন আছে। চিন্তা করে দেখো, যখন পার্টিকেলটা এই পয়েন্টে আছে, সাপোজ ধরো, যদি সেই পয়েন্টে থাকা অবস্থায় তার সেই এক্সিলারেশনটা না থাকে, তাহলে তার স্পিড তো কনস্ট্যান্ট, সে একটা কনস্ট্যান্ট স্পিড এই ডাইরেকশনে মুভ করতে থাকবে, জাস্ট এই ডাইরেকশনে যেতে থাকবে। এই মুহূর্ত থেকে যদি তার এই কনস্ট্যান্ট ফোর্সটা তার উপর না থাকে, যেমন আর্থ সানের সারাউন্ডিং ঘুরতেছে, এখানে সেন্ট্রিপিটাল ফোর্সের অরিজিন কি? দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্যাম। গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে এই ইয়ে আসতেছে, না তো আসবে না। যখন রোড ব্যাংকিং, লাইক ধরো রোডে একটা কার যখন টার্ন করে, তখন কিন্তু ফ্রিকশন থেকে সেন্ট্রিপিটাল ফোর্সটা আসে। সেন্ট্রিপিটাল ফোর্স না আসলে কিন্তু টার্ন করবে না, নাহলে এখানে অ্যাক্সিডেন্ট হবে। যে কারণে রোডে একটা ব্যাংকিং থাকে, এই রোড ব্যাংকিং নিয়েও তোমাদেরকে আমরা পড়াবো। এই রোড ব্যাংকিং এর অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করবো, অলরেডি তোমরা এমন মনে হয় পড়েছো, তাই না? রোড ব্যাংকিং এর অ্যাঙ্গেল বের করে এমন পড়েছো না? এসে পড়েছিলে? ফার্দারে পড়বা, যাক আমরা এখনই পড়বো, এই আজকেই পড়াবো এই জিনিসগুলো। এই রোড ব্যাংকিং এর অ্যাঙ্গেলটা তুমি ক্যালকুলেট করতে পারবা এখন, এটা এই সার্কুলার মোশনের কনসেপ্ট থেকে আসবে। এই রোড ব্যাংকিং এর অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করবো? যখন একটা প্লেন এরকম টার্ন করে, প্লেনটা কিন্তু এরকম বাঁকা হয়, সে এরকম সোজা থেকে কিন্তু টার্ন করতে পারবে না, মানে একটা ব্যাংকিং হয়। সেই ব্যাংকিং অ্যাঙ্গেলটা ডিপেন্ড করে তার স্পিড এবং সে কতটুকু রেডিয়াস নিয়ে টার্ন করতেছে, তার উপর কিন্তু ডিপেন্ড করে এই ব্যাংকিং অ্যাঙ্গেলটা কত হবে, এবং সেটা হিসেব করতে হবে। একজন ইঞ্জিনিয়ার যখন একটা রোড কনস্ট্রাক্ট করে, সে কিন্তু এই ব্যাংকিং অ্যাঙ্গেলটা কত দিবে সেটাই সার্কুলার মোশন দিয়ে ইয়ে করে। এবং এই টার্নিং গুলোতে কিন্তু স্পিডের একটা লিমিট দেওয়া থাকে, যে এই স্পিডে এটা এখানে টার্ন করতে হবে। বাংলাদেশে দেওয়া না থাকলেও বাইরের কান্ট্রিগুলোতে দেওয়া থাকে, রোডে টার্নিং এর সময় কিন্তু স্পিড লিমিট থাকে। সেই স্পিড লিমিট এক্সিড করলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়, কারণ রোড ব্যাংকিংটা তো স্পিড লিমিটের সাথে কম্পেয়ার করে করা হয়েছে। সেটা কিভাবে করা হয়েছে, এই ক্যালকুলেশন আজকে আমরা দেখবো। ওকে, তাহলে এই যে সেন্ট্রিপিটাল ফোর্স এবং এই সেন্ট্রিপিটাল এক্সিলারেশন আমরা ক্যালকুলেট করব কোন ফর্মুলা দিয়ে, সেটা আমরা একটু চিন্তা করি। আগে ফর্মুলাগুলো দেখিয়ে ফেলি, দেন আমি ফর্মুলাগুলো ডিরাইভেশন দেখাবো। The centripetal
centripetal acceleration for an object A equal v square by r. দিস ইজ দ্য মেইন ফর্মুলা। এখন এই ফর্মুলাটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, সেটা কিন্তু আমরা একটা ডায়াগ্রাম করে ডিরাইভ করব। তার আগে তোমরা ফর্মুলাটা মুখস্থ করো। দ্যাট মিনস যে কোনো মুভিং অবজেক্টের যদি আমরা সেন্ট্রিপিটাল এক্সিলারেশন বের করতে চাই, তাহলে তার ভেলোসিটি এবং ওই সার্কেলটার রেডিয়াস জানতে হবে। ভেলোসিটি এবং রেডিয়াস জানলেই আমরা সেন্ট্রিপিটাল এক্সিলারেশন বের করতে পারি। আবার দেখো, আমরা তো জানি ভি ইকুয়াল আর ওমেগা, ভি ইকুয়াল আর ওমেগা। এখন এই ফর্মুলাতে যদি এটা বসিয়ে দিই, তাহলে ব্যাপারটা কি আসলো? এ ইকুয়াল আর ওমেগা হোল স্কোয়ার, দ্যাট মিনস আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই আর আর কেটে দিলে এক্সিলারেশন এ ইকুয়াল হয়ে যাবে আর ওমেগা স্কোয়ার। দ্যাট মিনস তুমি যদি লিনিয়ার ভ্যালোসিটি জানো, তাহলে এক্সিলারেশন হবে ভি স্কোয়ার বাই আর। আর যদি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি জানো, তাহলে এক্সিলারেশন এ ইকুয়াল হবে আর ওমেগা স্কোয়ার। আমরা কিন্তু এই ডেরিভেশনটা জেনে গেলাম যে কেন আর ওমেগা স্কোয়ার হয়, বাট এই পার্টটুকু কোত্থেকে আসলো সেটা আমরা দেখতেছি। তাই ইন কেস অফ আ সার্কুলার মোশন সেন্ট্রিপিটাল এক্সিলারেশন বের করার ফর্মুলা হচ্ছে এগুলো। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কি হবে? সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল হবে, আমরা তো জানি এফ ইকুয়াল এম এ। সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে এক্সিলারেশনটা সেন্ট্রিপিটাল এক্সিলারেশন হবে, সো ইট ইজ এম ইনটু ভি স্কোয়ার বাই আর। সো এফ ইজ ইকুয়াল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। This is the formula for finding centripetal force, that means resultant force for a circularly moving object বা any object moving in a circle. আবার এটা এরকমও হতে পারে, F is equal to m r omega square। যে কোনো একটা ফর্মুলা দিয়ে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বের করতে পারি। তাহলে this is the formula for finding centripetal acceleration and centripetal force। আর এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো দেখো, আমরা লাস্ট ক্লাসে যে কথাগুলো বলেছিলাম এবং আজকে যেগুলো বললাম, এই কনসেপ্টগুলো কিন্তু সেগুলো ম্যাচ করে। কারণ ভেলোসিটি ডাইরেকশন অলওয়েজ থ্রু দ্য ট্যানজেন্ট হয়, আর সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশন হয় টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে এই ট্যানজেন্টের ডাইরেকশন এবং সেন্টারের ডাইরেকশনের সাথে এই অ্যাঙ্গেলটা অলওয়েজ পারপেন্ডিকুলার হয়। সেই জন্যই আমরা আমাদের ডেফিনেশনে লাস্ট ক্লাসে মানে লাস্ট লাইনে সেই কথাটাই বললাম, দেখো perpendicular to the velocity of the object। তাহলে সার্কুলারলি মুভিং অবজেক্টের ক্ষেত্রে তার একটা কনস্ট্যান্ট এক্সিলারেশন থাকে। কেন কনস্ট্যান্ট এক্সিলারেশন থাকে? বিকজ কনস্ট্যান্টলি তার ভেলোসিটি চেঞ্জ হয়। কেন কনস্ট্যান্টলি ভেলোসিটি চেঞ্জ হয়? বিকজ সে কনস্ট্যান্টলি ডাইরেকশন চেঞ্জ করতে থাকে। তার স্পিড কিন্তু কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিন্স ম্যাগনিটিউড অফ স্পিড কনস্ট্যান্ট, বাট ভেলোসিটি চেঞ্জিং বিকজ কনস্ট্যান্টলি ডাইরেকশন চেঞ্জিং। সো আ কনস্ট্যান্ট acceleration act on a moving object. This acceleration is called the centripetal acceleration. So একটা constant resultant force obviously act করে, যেহেতু তার acceleration হয়, আর সেই resultant force এর নেম হচ্ছে centripetal force। এখন এই centripetal force এর অরিজিন, centripetal force তো একটা resultant force। সার্কুলারলি মুভিং অবজেক্টের ক্ষেত্রে towards the center যে resultant force টা act করে সেটাকে আমরা centripetal force বলি। এই centripetal force কিন্তু কোনো টাইপস অফ ফোর্স না। আমরা যে এসএ বা ও লেভেলসে যে টাইপস অফ ফোর্স পড়ে আসছে, সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু ফোর্সের কোনো টাইপ না। এক একটা এক্সাম্পলে বা এক একটা কন্ডিশনে এই সেন্ট্রিপিটাল ফোর্স এক একটা ফোর্স থেকে আসে। যেমন সানের চারদিকে আর্থ ঘুরে, সেখানে সেন্ট্রিপিটাল ফোর্সের অরিজিন হচ্ছে
গ্র্যাভিটেশনাল ফোর্স। আবার রোডে যখন কার টার্ন করে তখন সেন্ট্রিপিটাল ফোর্সের অরিজিন হচ্ছে ফ্রিকশন। আবার যখন প্লেন টার্ন করে তখন লিফটিং ফোর্স থেকে এই সেন্ট্রিপিটাল ফোর্স আসে। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্স থেকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পলে সেন্ট্রিপিটাল ফোর্স আছে। সেন্ট্রিপিটাল ফোর্স কোন টাইপ অফ ফোর্স না, ইটস এ স্পেশাল কেস। এই সেন্টার সিকিং রেজাল্টেন্ট ফোর্সটার নেম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাই এই ভুলটা কখনোই করা যাবে না যে সেন্ট্রিপিটাল ফোর্স কোন টাইপ অফ ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স এক এক সময় এক একটা ফোর্স থেকে আসে, সেটা ডিপেন্ড করে। ক্লিয়ার? এবার আমরা ফর্মুলাগুলো ডেরিভেশনে যাব, যে ফর্মুলাগুলো আমরা কোথা থেকে পাইলাম। এই পর্যন্ত লিখছো সবাই? হ্যাঁ স্যার। Please, sir. ডেরিভেশনটা একটু বড় করে লিখতে হবে, সবাই লিখে নিও। আমি আগে লিখে দিচ্ছি, তারপর বুঝিয়ে দিব। এটা কিন্তু তোমাদের যে বইটা আছে বইটাতে এত ডিটেলসে পাবা না, বইটাতে দেখবা জাস্ট নাম করে ওর ফর্মুলাটা লিখে রাখছে, কিন্তু ডেরিভেশনটা ইম্পর্টেন্ট। সেন্ট্রিপিটাল এক্সিলারেশনের ফর্মুলাটা ডিরাইভ করা মানেই তো আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা ডিরাইভ করে ফেললাম, তাই না? আগে আমরা দুইটা ফিগার ড্র করি। সবাই আগে লিখে নাও, তারপর আমি ফিগারের সাথে আমার লেখাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি আমার লেখায় ফিগারগুলো ডেসক্রাইব করবো। হ্যাঁ, আগে তোমরা ফিগারগুলো ড্র করো। এটা মনে হয় এখন পর্যন্ত একবার আসছে এক্সামে, আরেকবার যে আসবে না সেটা তো আর বলা যায় না।
এক্সামে লেখার সময় কিন্তু আমাদের এত এই স্টেটমেন্ট গুলো না লিখলেও চলবে, কিন্তু এখন বোঝার জন্য স্টেটমেন্ট গুলো লিখতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না, না বুঝলে এটা কখনো এক্সামে মিলাতে পারবে না। অবভিয়াসলি ভেলোসিটি যেহেতু, তারা তো ভেক্টর সি হবে। আগে লিখে ফেলো, তারপর যখন বোঝার সময় যেন আর তোমরা লিখতে না থাকো। এখন আমার সাথে সাথে লেখাটা শেষ করো।
ওকে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট, এরপরে বাকি জিনিসটা চলে আসবে ম্যাথমেটিক্যালি। দেখো, আগে লিখে ফেলো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি পুরো ব্যাপারটা। সবার লেখা হয়ে গেলে আমাকে বল, আমি কথা বলতেছি। স্যার স্যার ওএবি তো ট্রায়াঙ্গেল না। ও এ বি ট্রায়াঙ্গেল নেই যে, পরে তো আমরা এই জিনিসটা লিখছি, পরে এই জিনিসটা আমরা লিখছি, বলতেছি তুমি আগে লিখে ফেলো, আমি পুরো কথাটা বলে দিচ্ছি, একদম মুখস্থ হয়ে যাবে এখন। পরে এক্সামের সময় তোমরা শর্ট শর্ট করে লিখো, মানে এরপরে আমরা আসলে কিছু ম্যাথস করে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। মানে জিওমেট্রির এই পর্যন্ত কনসেপ্টটা বা ভেক্টর এবং জিওমেট্রি আমরা কম্বাইনলি এরকম একটা কনসেপ্ট এখানে নিয়ে আসছি। এটা কেন ট্রায়াঙ্গেল আমরা ধরে নিচ্ছি সেটা তুমি এখনই অ্যান্সারটা পেয়ে যাবা তোমার কোশ্চেনের। স্যার হয়ে গেছে তোলা। আচ্ছা, খেয়াল করো, আমরা বলতেছি যে একটা পার্টিকেল ও পয়েন্টকে সেন্টার করে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করতেছে, যার একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি আছে, সেই ভ্যালোসিটিটা হচ্ছে ভি। এটা আমরা ফিগার 1 এ শো করলাম যে একটা পার্টিকেল এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করতেছে ও কে সেন্টার করে, এবং তার স্পিড হচ্ছে ভি। তাহলে এই যে সার্কেলের উপর আমি দুইটা পয়েন্টকে কনসিডার করলাম, পয়েন্ট এ এবং পয়েন্ট বি। আমি ধরে নিলাম এ তে স্পিড হচ্ছে ভি এ আর বি তে স্পিড হচ্ছে ভি বি, এবং এই টাইমে এই এ থেকে বি তে আসতে তার টাইম লাগে হচ্ছে ডেল টি, এবং ডেল টি টাইমে সে কতটুকু ডিসপ্লেসমেন্ট মুভ করে, ডেল এস। এই আর্কের লেংথটাই তো তার ডিসপ্লেসমেন্ট, তাই না? আর্কের লেংথটাই হচ্ছে তার ডিসটেন্স, তাহলে তার ডিসপ্লেসমেন্ট আমরা এখানে ধরে নিলাম ডেল এস। ওকে, তাহলে দেখো এই ও এ এবং ও বি এই দুইটাই তো রেডিয়াস, তাহলে ও এবং ও বি ইকুয়াল। এই যে ও এ এবং ও বির মাঝখানের অ্যাঙ্গেলটা ডেল থেটা, যেটা আমরা পাশের ভেক্টর ট্রায়াঙ্গেলে শো করলাম। যেহেতু ও এ এবং ও বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা ডেল থেটা, তাহলে জিওমেট্রির কনসেপ্ট অনুযায়ী ভি এ এবং ভিবি এদের দুজনের মাঝখানের অ্যাঙ্গেলটা কিন্তু ডেল থেটা হবে। এই ভি এবং ভিবি তুমি ড্র করে দেখতে পারো, এই দুইটা ডাইরেকশনের মাঝখানের অ্যাঙ্গেলটাও ডেল থেটাই হবে, যেটা আমরা ভেক্টর ট্রায়াঙ্গেলে দেখালাম। এবং এ পয়েন্টে স্পিড হচ্ছে ভি এ, তাহলে বি পয়েন্টে এসে স্পিড তো চেঞ্জ হয়ে গেছে। কতটুকু চেঞ্জ হয়েছে? স্পিড চেঞ্জ বা ভ্যালোসিটি চেঞ্জটাকে আমরা ডেল ভি চিন্তা করলাম, তাহলে বি তে টোটাল স্পিড কত হবে? ভি এ প্লাস ডেল ভি, মানে ভি এ আর ভ্যালোসিটি চেঞ্জকে যদি আমি অ্যাড করি তাহলে এই বি ভি পেয়ে যাব। সেটা আমরা এই ভেক্টর ট্রায়াঙ্গেলে দেখো শো করলাম। এই ভি এ আর ভিবি এদের কম্বিনেশন থেকে, সরি ডেল ভি, এই দুটার কম্বিনেশন থেকে আমরা ভিবি পাবো। দেখো এই দুইটা আমরা সেম ডাইরেকশনে দেখালাম, আর তার অপোজিট ডাইরেকশনে এদের রেজাল্টেন্টটা শো করে। তার মানে ভি এ, ভ্যালোসিটি ভি এ আর ভ্যালোসিটি চেঞ্জ এদের দুজনের রেজাল্টেন্ট হচ্ছে ভিবি, এবং ভেক্টর ট্রায়াঙ্গেলে দেখো আমরা সেটাই শো করলাম। ভি এ এবং ডেল ভি দিলাম সেম ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশনে ভিবি হবে এই দুইটা ভ্যালোসিটি রেজাল্টেন্ট। এটা হচ্ছে এখানকার কনসেপ্ট। এবার আমার লেখার সাথে ব্যাপারগুলো মিলাই। দেখো, ফিগার 1 shows an object which has traveled at constant speed v in a circular path, ঠিক আছে, from a to b in time del t। তার মানে a থেকে b তে আসতে তার del t টাইম লাগে, এবং এই টাইমে সে del s ডিসটেন্স মুভ করে। তাহলে দেখো at a its velocity হচ্ছে va, আর at b its velocity vb। both va and vb are vectors, obviously এটা যেহেতু velocity তাহলে vectors। the change in velocity del v may be seen in a vector diagram, আমরা ভেক্টর ডায়াগ্রামে দেখালাম। va আর চেঞ্জ হয়েছে del v, এদের কম্বিনেশনটা বা এদের টোটালটা বা এদের কম্বাইন্ড ভ্যালোসিটি হচ্ছে vb, কারণ vb তে তো ভ্যালোসিটি চেঞ্জ হয়েছে। কতটুকু চেঞ্জ হয়েছে? del v, তাহলে vb তে ভ্যালোসিটি কত হবে? va এবং vb এর রেজাল্টেন্টটা মানে কম্বিনেশনটা, তাহলে va এবং del v এর রেজাল্টেন্ট হবে vb। তাহলে এই যে দেখো আমরা এখানে দুইটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম।
a vector del v must be added to va, যে কথাটা বললাম, the angle between the two radius oa এবং ob is del theta. This angle is also equal to the angle between the vector va এবং vb. A simple geometry, because triangle oab and cde similar. দেখো এই দুইটা ট্রায়াঙ্গেল must be similar. সেই জন্যই এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হবে, যেহেতু অ্যাঙ্গেলটা সেম এবং সাইডগুলো সেম আছে, তার মানে এগুলো সিমিলার হবে। অ্যাঙ্গেল ডেল থিটা টু বি স্মল, আমি যেটা কনসিডার করলাম, যেটা যাওয়াদের কোশ্চেন ছিল, আমি ধরে নিচ্ছি ডেল বিটা অনেক স্মল, আর স্মল বলে এই ডেল এসটাকে একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতেছি। ফর আ স্মল চেঞ্জ, যদি এই ডেল ভি এর চেঞ্জটা একদম স্মল হয়, তখন আমরা এই ডেল এসটাকে কিন্তু একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করব। সেই জন্যই ও এ বি কে আমি একটা ট্রায়াঙ্গেল হিসেবে কনসিডার করতেছি, কারণ এই যে আর্কটা ডেল এস, এই আর্কটাকে আমরা একটা স্ট্রেট চিন্তা করতেছি, বিকজ এই অ্যাঙ্গেলটা আমি অনেক স্মল কনসিডার করতেছি। এই ধরনের অ্যাজাম্পশন তো আমরা করেই থাকি, আর এটা এখানেই বলা হইতেছে, দেখো কনসিডার অ্যাঙ্গেল ডেল থিটা টু বি সো স্মল দ্যাট দ্য আর্ক এ বি মে বি অ্যাপ্রক্সিমেটেড টু আ স্ট্রেট লাইন। তাহলে যেহেতু স্ট্রেট লাইন, তাহলে ও এন্ড সিডিই এই দুটো অ্যাঙ্গেল তো সিমিলার, যেহেতু এই দুটো অ্যাঙ্গেল সিমিলার, তাহলে সিমিলার অ্যাঙ্গেলের কনসেপ্টে আমরা কি বলতে পারি, ডিই বাই সিডি। তার মানে দেখো এটা আর এবং এটা, ডিই কোনটা, এই সাইডটা, মানে চেঞ্জ, ডিই ডিভাইডেড বাই সিডি, মানে এই সাইড এবং এই সাইড নিলাম, তাহলে এই ট্রায়াঙ্গেলের সেটা কোন সাইড সেটা হবে এই ডেল ভি, মানে ডি সিমিলার টু এ বি। এই যে দেখো এটা, যেটাকে আমরা কি অ্যাজ লাইক আ স্ট্রেট লাইন কনসিডার করতেছি, অ্যাঙ্গেলটাকে অনেক স্মল চিন্তা করে। এটা কিন্তু তোমরা দিবা না, তোমরা কিন্তু তোমাদের ফিগার দিবা না, আমি বোঝানোর জন্য বলতেছি। তাহলে এ বি বাই ও এ, এই যে এই সাইডটা দেখো সিমিলার হয় কিনা, তাহলে এই ডেল ভি মানে এই সাইড আর এই সাইড, দেখো এগুলো সিমিলার সাইড, এই সাইডটা সিমিলার টু এবি, মানে এবি এবং ডি সিমিলার, তারপর ও এ এবং ডিসি সিমিলার, আবার ওবি এবং সি সিমিলার। তাহলে সিমিলার অ্যাঙ্গেলের কনসেপ্টে আমরা বলতে পারি ডি বাই সিডি ইজ ইকুয়াল এবি বাই ও এ। কাজ শেষ, এখন আমরা জাস্ট এগুলোর ভ্যালুজ বসিয়ে দিই, পাশে লিখে দেখো। স্যার আই হ্যাভ আ কোয়েশ্চেন। হ্যাঁ বলো। স্যার কনস্ট্যান্ট স্পিড যেহেতু আমরা বলতেছি, তাহলে ভিএ আর ভিবি কেন ডিফারেন্ট হবে? লাইক আরন্ট দে কনস্ট্যান্ট? স্পিড কনস্ট্যান্ট, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে না, তার মানে ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে না? দেখো দুইটা ডাইরেকশন কি সেম আছে, ভিএ এবং ভিবির ডাইরেকশন কি সেম? না স্যার। মানে ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি বাট স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এখানে স্পিডের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট বাট ভেলোসিটি চেঞ্জিং বিকজ ডাইরেকশন চেঞ্জেস। তাহলে কি স্যার ভিএ আর ভিবি ম্যাগনিটিউড সেম থাকবে বাট ডিরেকশন ডিফারেন্ট, এভাবে আমরা করব? না, ভেলোসিটি তাহলে স্পিড সেম থাকবে, ভেলোসিটি ডিফারেন্ট হয়ে যাবে, ভেলোসিটি ডিফারেন্ট হয়ে যাবে, ভেলোসিটির তো ম্যাগনিটিউডও সেম থাকবে না, স্পিড সেম থাকবে, স্পিড বাট নট। ওকে ওকে, তাহলে দেখো এখন সবকিছু এখানে আমরা বসাই পাশে। ডিই, ডি মানে কি একজন আমাকে বলো, ডিই মানে কি? ডেল ভি। আর সিডি মানে কি? সিডি মানে হচ্ছে ভিএ ইজ ইকুয়াল এবি। এবি মানে কি? ডেল এস। আর ওএ মানে কি? ওএ মানে হচ্ছে রেডিয়াস আর। তাহলে ডেল ভি ইকুয়াল হবে ডেল ভি ইজ ইকুয়াল হবে ডেল এস ইন্টু ভিএ ডিভাইডেড বাই আর। ঠিক লিখছে কিনা বলো? এবার আমি বোথ সাইডকে ডেলটি দিয়ে ডিভাইড করি, এই বোথ সাইডটাকে আমি ডেলটি দিয়ে, পাশে তুমি মাঝখানে তোমরা লিখে ফেলবে নাকি আমি লিখে দিব? কারণ সেই যে এই ডেলএস ডিস্টেন্স মুভ করার টাইম আমি কতটুকু ধরেছি, ডেলটি না? আমি এই ইকুয়েশনটাকে বোথ সাইডকে ডেলটি দিয়ে ডিভাইড করতে পারি চাইলেই, তাই আমি ডেলটি দিয়ে ডিভাইড করি বোথ সাইডকে। এবার লিখে ফেলি কথাটা, ডিভাইডিং both sides by del t।
তাহলে বোথ সাইডকে যদি ডেল টি দিয়ে ডিভাইড করি তাহলে ব্যাপারটা কি আসবে, ডেল ভি বাই ডেল টি ইজ ইকুয়াল del s by del t into VA by R. VA by R. এখন আমাকে একজন বলো del V by del t মানে কি? আচ্ছা এই acceleration. আচ্ছা del V by del t মানে হচ্ছে acceleration. তাহলে acceleration ইকুয়াল আবার del S by del t মানে কি? Velocity. into VA divided by R এরকম একটা ফর্মুলা পাইলাম। তাহলে পাশে যদি আমরা এটার কজ গুলো লিখি, acceleration equal velocity change divided by time, এটা হচ্ছে acceleration ফর্মুলা। আর এখানে V equal হচ্ছে displacement change divided by time, মানে del S by del T। সবাই পাশে একটু লিখে দিবা। আর একটু খেয়াল করো, এখানে V is equal VA is equal VV, মানে তাদের ম্যাগনিটিউড তো কনস্ট্যান্ট। তাহলে V এবং VV কি সেম না? তাহলে A ইকুয়াল কি আসে? এই VV ইকুয়াল আমরা VA ধরতে পারি, সো ইট ইজ V স্কয়ার বাই R। দিস ইজ দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এটাকে আমরা বলতেছি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এখন তুমি সেন্ট্রিপেটাল ফোর্স বের করো, কারণ এই পার্টিকেলটার ম্যাসকে m কনসিডার করলে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স পেয়ে যাব। এই পর্যন্ত লিখো, পরের লেখাগুলো প্রয়োজন আমি আবার লিখে দিচ্ছি পরে আর কি পাবো। তাহলে ক্লিয়ার ম্যাথসটা সবাই, কিভাবে আমরা ডিরাইভ করলাম ফর্মুলা? এখানে জাস্ট একটা জিনিস আমরা ইমাজিন করে নিয়েছি যে সে এ থেকে বি তে যে আসছে এটা অনেক স্মল চেঞ্জ, আর স্মল চেঞ্জ বলে আমরা ডেল এসটাকে একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করেছি। শুধুমাত্র এই জিনিসটা আমরা ইমাজিন করেছি, আর বাকি সব জিওমেট্রি। একদম একুরেট কোনো মেজারমেন্ট তো আসলে হয় না কোনো কিছুতেই। তাই সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে আমরা যে কোয়ান্টিটিটা মেজারমেন্ট করতেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, সেটা এক্স্যাক্টলি একুরেট না, তবে ক্লোজ টু। কারণ এক্স্যাক্টলি একুরেট না এই কারণেই যে আসলে এই আর্কগুলো কখনোই, যেটা যাওয়াদের কোয়েশ্চেন ছিল, আর্কগুলো তো কখনোই স্ট্রেট লাইন হয় না, বাট আমরা এখানে স্ট্রেট লাইন কনসিডার করে নিয়েছি বলে আমাদের অ্যান্সারটা আসলে একদম একুরেট হবে না, তবে খুব কাছাকাছি অ্যান্সার আসবে। এই পাশে এই কথাগুলো কিন্তু লিখতে হবে ম্যাথমেটিক্যাল ব্যাপারটা। হ্যাঁ Sir, V equals to VA equals to VB কেমনে? দেখি ম্যাগনিটিউড হিসেবে। ম্যাগনিটিউড তো সেম থাকে না, ম্যাগনিটিউড তো চেঞ্জ হয় না, খালি শুধু ডাইরেকশন চেঞ্জ হয় বলে ভেলোসিটি চেঞ্জটা আমরা আসতেছে, বাট ম্যাগনিটিউড সেম। স্যার তাহলে A equals to R omega square কিভাবে আসছে? হ্যাঁ সেটাই যাচ্ছে। এই পর্যন্ত লেখা শেষ, আমি ক্লিয়ার করে দিব। সবার লেখা হয়ে গেছে? জি স্যার। তাহলে এখন পর্যন্ত আমরা পাইলাম কি? আমরা পাইলাম সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন A is equal V স্কয়ার বাই R, এরকম অবস্থা পাইলাম। এবার একজন আমাকে বলো V ইকুয়াল কি? R ওমেগা না? ক্লাস এটা ডেরিভেশন দেখিয়েছে না? তাহলে এটা বসিয়ে দাও। অ্যাক্সিলারেশন ইকুয়াল কি হবে? R স্কয়ার ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই R, এই একটা আর কেটে যাবে, সো A ইকুয়াল হবে R ওমেগা স্কয়ার। So the centripetal force is equal ma, m হচ্ছে mass of circularly moving object, so F equal হবে m v square divided by R, অথবা F equal হবে mr omega square।
এই হচ্ছে ডিরাইভেশন। এক্সামে যদি আসে তাহলে তোমরা ডায়াগ্রাম দুইটা করে এই নিচের ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো করলেই হবে। এত স্টেটমেন্ট জায়গা থাকলে লিখবা, না হলে লেখার দরকার নাই, শুধু ম্যাথমেটিক্যাল ব্যাপারটা দেখিয়ে দিবা। মানে যে দুইটা অ্যাঙ্গেলকে সিমিলার থিঙ্ক করে জাস্ট ম্যাথমেটিক্যাল ব্যাপারটা দেখাবা, আর বাকিগুলো সব ফিগারে ড্র করে দিবা। এত কথা লেখার জায়গা থাকে না। যদি 2 মার্কস বা 3 মার্কস দিয়ে যদি আসে তখন শুধু ম্যাথমেটিক্যাল ব্যাপারটা দেখাবো, আর 4-5 মার্কস দিয়ে যদি অনেক বড় জায়গা দিয়ে বলে তখন স্টেটমেন্ট গুলো লিখবা, আদারওয়াইজ স্টেটমেন্ট গুলো লেখার দরকার নেই। ফিগারগুলোই তো আসলে স্টেটমেন্টটাকে শো করে, কিন্তু আমরা তোমাদেরকে বোঝানোর জন্য ফিগারের পাশে স্টেটমেন্ট গুলোকে ডেসক্রাইব করেছি, করে দেন ফাইনালি ফর্মুলাতে আসছি। কিন্তু এখন মেইনলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিপিটাল এক্সিলারেশন মেজারমেন্ট করার ফর্মুলা, এবং এটা আমরা ম্যাথসে অ্যাপ্লাই করব। আর কনসেপ্ট তো আমরা জানি, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল এক্সিলারেশনের ডাইরেকশন কোন দিকে, সেন্ট্রিপিটাল ফোর্স ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার হয়। এইসব কনসেপ্ট যদি আমাদের লিখতে দরকার হয়, কোনো কোশ্চেনেরও যদি আমার কাছে কোনো এক্সপ্লেনেশন চাই, তখন এইসব এক্সপ্লেনেশন তো আমি দিতে পারবো ইজিলি। ক্লিয়ার সবাই? জি স্যার। এবার তাহলে আসো সেন্ট্রিপিটাল ফোর্স এর ফর্মুলা, যেহেতু mv স্কয়ার ডিভাইডেড বাই r, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে সেই কয়েকটা কথা আমরা একটু লিখে রাখি। এটা ক্লিয়ার করে দিলাম। Three properties the smaller the mass, the smaller the centripetal force needed. সিম্পল ফর্মুলাই সেগুলো সাপোর্ট করে, তাই না? কারণ ফর্মুলা তো F = mv স্কয়ার ডিভাইডেড বাই r। ম্যাস যদি কম হয় তাহলে স্মল ফোর্সটা স্মল লাগবে, ম্যাস যদি বেশি হয় মুভিং অবজেক্টের তাহলে ফোর্সটাও বেশি লাগবে। এগুলো সিম্পল কথা, এগুলো আমরা ফর্মুলা দিয়েই ডেসক্রাইব করতে পারি। তারপরে এক্সামে যখন লিখতে বলে আমরা কনফিউজড হয়ে যাই, তাই নোটসে আলাদা করে লিখে রাখা, যেন এটা পড়ার পর আমাদের মনে হয় কথাগুলো। smaller the velocity of the object, the less
তাহলে এই 3 ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে সেন্ট্রিপিটাল ফোর্স কখন বেশি লাগবে আর কখন কম লাগবে। এগুলো আসলে ফর্মুলাই সাজেস্ট করে, আমরা ফর্মুলা থেকেও এই জিনিসটা সরাসরি বুঝতে পারি। তারপর আমরা আলাদাভাবে লিখে রাখলাম যেন এক্সামে কখনো লিখতে বললে আমরা কনফিউজ না হই যে এখানে কি লিখতে হবে। ইয়েতে তো আর এমসিকিউ এর কোনো ব্যাপার নাই, এটুতে সবই তোমার থিওরি কোশ্চেন, এবং সব কোশ্চেনে কিন্তু ওরা এরকম ডেসক্রিপশন রিলেটেড কোশ্চেন অনেক বেশি আসে, প্রচুর ডেসক্রিপশন রিলেটেড কোশ্চেন আসে ম্যাথসের থেকেও। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের টোটাল কনসেপ্ট। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স কোনো টাইপস অফ ফোর্স না, এই সেন্ট্রিপিটাল ফোর্স ডিফারেন্ট অরিজিন থেকে আসে। তাহলে আলাদা আলাদা এক্সাম্পলে আলাদা আলাদা অরিজিন থেকে সেন্ট্রিপিটাল ফোর্স আসে। কখনো এটা গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে আসে, কখনো এটা টেনশন থেকে আসে, কখনো এটা ফ্রিকশন থেকে আসে, কখনো এটা আপথ্রাস্ট থেকে আসে। আপথ্রাস্টের আরেক নাম হচ্ছে লিফটিং ফোর্স। কখনো কখনো এটা আপথ্রাস্ট থেকেও আসে। যেমন ধরো আমরা যদি আলাদা আলাদা এক্সাম্পল হিসেবে চিন্তা করি, হ্যাঁ, যেমন আর্থ সানের সারাউন্ডিং রোটেট করতেছে, বা মুন আর্থের সারাউন্ডিং রোটেট করতেছে, সেখানে সেন্ট্রিপিটাল ফোর্সের অরিজিন কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স। আবার আমি একটা পেন্ডুলাম এরকম ভাবে রোটেট করতেছে বা টার্ন করতেছে, একটা পেন্ডুলাম সার্কুলারলি এরকম রোটেট করতেছি, সেখানে সেন্ট্রিপিটাল ফোর্সের অরিজিন কিন্তু টেনশন অফ দ্য স্ট্রিং। একটা কার রোডে টার্ন করতেছে, সেই ফোর্সটাও তো মানে সেই মুভিং মানে টার্নিং এর সময় তার মুভমেন্টটাও তো সার্কুলার মোশন, তখন সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু ফ্রিকশন থেকে আসে। আবার একটা প্লেন যখন টার্ন করে তখন কিন্তু এরকম ব্যাংকিং হয়, যে ব্যাংকিং এর কথা পরে, তখন সেন্ট্রিপিটাল ফোর্সটা দ্যাট মিন্স আপথ্রাস্ট, দ্যাট মিন্স লিফটিং ফোর্স থেকে কিন্তু আসে। তাই এরকম অরিজিন অফ সেন্ট্রিপিটাল ফোর্স ডিফারেন্ট ফোর্স, এগুলো অনেক এক্সাম্পল তোমাদের বইয়ে দেয়া আছে, এটা জাস্ট বই থেকে পড়ে নিও, এটা নোটে লিখে রাখার কোনো ব্যাপার না। আর আমি মানে মোটামুটি শিওর যে তোমরা নিজেরাও বুঝতে পারবা যে কোন এক্সাম্পলে সেন্ট্রিপিটাল ফোর্সের সোর্স কারা, সেন্ট্রিপিটাল ফোর্স গুলো কোন সোর্স থেকে আসতেছে। সেগুলো বইয়ে এরকম অনেক এক্সাম্পল আছে, যে এক্সাম্পল গুলো আমি বললাম। কখনো কখনো এটা টেনশন থেকে, কখনো কখনো গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে, কখনো কখনো এটা ফ্রিকশন থেকে, কখনো কখনো আপথ্রাস্ট বা লিফটিং ফোর্স থেকে আসে। সেই এক্সাম্পল কিছু দিলাম, বাকিগুলো তোমরা একটু পড়ে নিও বই থেকে। ওকে, এখন আমরা সেই রোড ব্যাংকিং বা টার্নিং এর সময় যে অ্যাঙ্গেলে সে টার্ন করে, সেই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে মেজারমেন্ট করব, সেই ক্যালকুলেশন সেটাই। একটা মিনিট দাও। স্যার আমাদের কি সিলেবাসে কোনো চেঞ্জ হয়েছে? বিশাল চেঞ্জ। ও হ্যাঁ, তোমাদের তো এই কথাটা বলা হয়নি, তোমাদের কিন্তু নিউ সিলেবাসে এক্সাম হবে। তোমাদের এক্সাম কিন্তু নিউ সিলেবাস হবে, 2022 এর এস এবং A2 সব এক্সামই নিউ সিলেবাসের হবে। তো সবাই তোমরা নিউ সিলেবাসের বইটা কিনে নাও, বিকজ চেঞ্জটা A2তেই হয়েছে, এস এ তেমন কোনো চেঞ্জ হয় নাই। A2তে বিশাল চেঞ্জ, যেমন বড় বড় 2টা চ্যাপ্টার একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন তোমাদের পুরনো বইয়ে দেখবা কমিউনিকেশন একটা চ্যাপ্টার আছে, এটা বাদ। তারপর ইলেকট্রনিক্স একটা চ্যাপ্টার আছে, সেটাও বাদ। কিন্তু নতুন একটা চ্যাপ্টার এখানে অ্যাড করা হয়েছে, সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। তার মানে তোমাদের এখন কমিউনিকেশন ইলেকট্রনিক্স পড়তে হবে না, পড়তে হবে অ্যাস্ট্রোফিজিক্স। আর মেডিকেল ফিজিক্সেরও যে পার্ট গুলো আগে ছিল, যেমন আগে ছিল এমআরআই, সিটি স্ক্যান, এখন এই দুইটাকে বাদ দিয়ে প্যাট স্ক্যানিং নামে একটা মানে কন্টেন্টকে এখানে অ্যাড করা হয়েছে। আর এমআরআই আর সিটি স্ক্যানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর বাকিগুলো আগের মতোই আছে। সো অনেক বড় ধরনের চেঞ্জ হয়েছে, কিন্তু অন্যান্য চ্যাপ্টার গুলোতেও নতুন নতুন কন্টেন্ট এসে অ্যাড হয়েছে। সো তোমাদের কিন্তু নতুন বইটা কিনতেই হবে, থার্ড এডিশনটা কিনে ফেলো, সেম বইয়ের। আমি বইটা দেখাই, আমি অলরেডি বইটা পেয়ে গিয়েছি, এই যে এই বইটা সবাই কিনে নিও। আমি কি তোমাদের গ্রুপে একটা ছবি দিয়ে দিব এটা? জি স্যার। সেম স্যার। এডিশনটা আমি ক্লাসের পরে তোমাদের গ্রুপে ছবি দিয়ে দিব। স্যার এটা কেনার সোর্সটা যদি জানতাম, লাইক নীলক্ষেত ছাড়া। বই বিচিত্রা, ওকে। কলাবাগানের বই বিচিত্রা বা ধানমন্ডির বই বিচিত্রা, সবচেয়ে বেটার হচ্ছে কলাবাগানে আসা। কলাবাগানে যেটা ওয়ার্ল্ড বুক ডিস্ট্রিবিউশন সেন্টার, 2 তলায় যে দোকানটা, ওখানে অ্যাভেলেবল পাওয়া যায়। তুমি ধানমন্ডিতে অ্যাভেলেবল নাও পেতে পারো। ওকে। বই বিচিত্রা মানে অনলাইনে অর্ডার দিলে দিয়ে যায় ওরা বাসায়,
বইবিচিত্রতে মনে অনলাইন অর্ডার করা যায়, দেখো তো ওয়েবসাইট আছে ওতে www.boibchitra.com। ওকে স্যার, অনলাইন বেটার। বইবিচিত্র মনে ইয়ে করে, আমি শিওর না। আমি ফোন দিয়ে বলছিলাম, পরে আমাকে দিয়ে গিয়েছে, আমার বাসা কলাবাগানে তো ওর কাছে, ওদেরকে আমি খরচ দিয়ে দিয়েছি। তাহলে দ্য অরিজিন অফ সেন্ট্রিপিটাল ফোর্স, সেই ব্যাপারগুলো সবাই একটু পড়ে নিব। আমরা এখন অন্য একটা কনসেপ্টে যাব। অলরেডি আমি কথা বলে ফেলেছি অরিজিন অফ সেন্ট্রিপিটাল ফোর্স নিয়ে, তারপরেও দেখবো বইয়ে অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেসব এক্সাম্পল গুলো একটু পড়ে নিও যে কোন এক্সাম্পলে আসলে সেন্ট্রিপিটাল ফোর্স কোন সোর্স থেকে আসে। অ্যাকচুয়ালি আমি যে চারটা এক্সাম্পল বললাম, এই 4 টাইপের ফোর্স থেকেই আসলে সেন্ট্রিপিটাল ফোর্স আসে, অন্য কোনো কিছু আসলে এখানে আর সুযোগ নেই। ফ্রিকশন, গ্র্যাভিটেশনাল ফোর্স, টেনশন অথবা লিফটিং ফোর্স বা আপথ্রাস্ট। এবার তাহলে আসো টার্নিং এর সময়, আমরা খেয়াল করেছি কিনা জানি না, তোমরা করেছো কিনা কখনো, রোডে যখন টার্নিং থাকে, টার্নিং এর জায়গায় রোডটা কিন্তু এরকম থাকে, এরকম একটা ইয়ে করা থাকে। এখানে এই অ্যাঙ্গেলটাকে ব্যাংকিং অ্যাঙ্গেল বলা হয়। একটা কার যখন রোডে টার্ন করে, টার্নিং এর সময় তার সেন্ট্রিপিটাল ফোর্সের অরিজিন কিন্তু ফ্রিকশন, ফ্রিকশন থেকে কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সটা আসে। এখন সেন্ট্রিপিটাল ফোর্সের অরিজিন যাই হোক না কেন, ব্যাংকিং অ্যাঙ্গেল মেজারমেন্ট করার ফর্মুলা তো সেমই হবে। ব্যাংকিং অ্যাঙ্গেল বলতে আমরা সেই অ্যাঙ্গেলটাকে বুঝি। ঠিক সেরকমই ধরো একটা প্লেন যখন এভাবে মুভ করতে থাকে, সে যখন টার্ন করে তখন কিন্তু সেরকম ফ্ল্যাট থাকে না, এরকম হয়ে যায়। এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, এই অ্যাঙ্গেলটাকে আমরা ব্যাংকিং অ্যাঙ্গেল বলি। আমরা জাস্ট রোডেরটাকে এক্সাম্পল হিসেবে চিন্তা করি। আবার ধরো মানে পেন্ডুলাম নিয়েও চিন্তা করতে পারি, একটা পেন্ডুলাম যখন রোটেট করে তখন এখানেও কিন্তু এরকম একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। ধরো একটা পেন্ডুলামকে এরকম কনিক্যালি আমি ঘুরে দিয়েছি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করা হবে। আমাদের এখন জানতে হবে এই ব্যাংকিং অ্যাঙ্গেলটা আমরা মেজারমেন্ট করব কিভাবে, বা সেই ফর্মুলাটা আমরা কিভাবে ডিরাইভ করব। একজন ইঞ্জিনিয়ার যখন একটা রোডে কাজ করে, সে যখন রোড ডিজাইন করে, ঠিক আছে, তখন সে এই অ্যাঙ্গেলটা কতটুকু দেয় সেটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। মানে এটা আসলে কমপ্লিটলি সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্টের উপরই ডিপেন্ড করে। তাই একজন কি বলে পাইলট, সে যখন প্লেন চালায় তখন কত ডিগ্রি মানে কতটুকু রেডিয়াস নিয়ে এবং কতটুকু স্পিড নিয়ে সে টার্ন করতেছে, এই টার্নিং এর উপর ডিপেন্ড করবে সেই অ্যাঙ্গেলটা কতটুকু ক্রিয়েট করবে। সেই জন্যই বলা হয় যে, বলা হয় না, এটা ট্রু যে তোমাকে পাইলট হতে হলে সায়েন্সের স্টুডেন্ট হতে হয়, এইসব নলেজ তোমাকে থাকতে হবে, সেসব হিসেব নিকেশ করতে হবে, বা ওদের কাছে এরকম গাইডলাইন করা আছে যে তুমি কতটুকু স্পিডে এবং কতটুকু রেডিয়াস নিয়ে টার্ন করতেছো, তার উপর কিন্তু এই অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে। আমি এখন সেই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে চাই, যেটাকে আমরা ব্যাংকিং, রোডের ক্ষেত্রে এটাকে আমরা ব্যাংকিং অ্যাঙ্গেল বলি, পেন্ডুলামের ক্ষেত্রেও এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। একবার একটু চিন্তা করে দেখো, একটা ফ্ল্যাট রোডে যখন কারটা থাকে, একটা ফ্ল্যাট রোডে যখন কার থাকে, তখন ওর উপর এই কন্টাক্ট ফোর্সটা কিভাবে কাজ করে, এই হচ্ছে কন্টাক্ট ফোর্সের ডাইরেকশন, ঠিক আছে, এই হচ্ছে কন্টাক্ট ফোর্সের ডাইরেকশন। যখন সে মুভ করে বা টার্ন করে, তখন কিন্তু তার কন্টাক্ট ফোর্সটা ঠিক এরকম হয়ে যায়, এরকম, এই ডাইরেকশনটা এরকম হয়ে যায় ব্যাপারটা। এই কন্টাক্ট ফোর্সের তখন আমরা দুইটা কম্পোনেন্ট পাই, একটা এই ডিরেকশনে, এই কন্টাক্ট ফোর্সের এই কম্পোনেন্ট থেকে আমি পাই সেন্ট্রিপিটাল ফোর্স, এই মুভিং কারটার, আর কন্টাক্ট ফোর্সের এই কম্পোনেন্টটা ওয়েটকে কনসিডার করে, এই কম্পোনেন্টটা হচ্ছে ওয়েটটাকে ক্যান্সেল আউট করে। কারণ আমি কারটা যখন টার্ন করে তখন কারটা তো আর রোড থেকে উপরে উঠে যায় না, তাই যখন সে টার্ন করে তখন একটা ফোর্স দরকার হয় তার ওয়েটটাকে ক্যান্সেল আউট করার জন্য, কন্টাক্ট ফোর্সের একটা পার্ট, আর আরেকটা পার্ট, কন্টাক্ট ফোর্স মানে তো ফ্রিকশন, এই কন্টাক্ট ফোর্সের একটা পার্ট থেকে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আসে। তার মানে ড্রয়িংটা এরকম হয়ে যায়। তার মানে ব্যাংকিং অ্যাঙ্গেল হিসেবে আমরা যে জিনিসটা এখানে কনসিডার করছি সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা। দিস ইজ দ্য ব্যাংকিং অ্যাঙ্গেল। রোডের ক্ষেত্রে যে টার্নিংটা করা হয়, আমি এই অ্যাঙ্গেলটাকে বের করি। কিন্তু এই অ্যাঙ্গেলটা তো ওয়েটের সাথে, ওয়েটটাকে যেটা ক্যান্সেল করে ওইটা না দিলে এটা কেন? না না, মানে এতটুকুই তো সেটা বাঁকা হয়,
তুমি চিন্তা করে দেখো না, সে বাঁকা হচ্ছে তো এইভাবে, তার মানে যে অ্যাঙ্গেলটা কিন্তু সে কতটুকু অ্যাঙ্গেল সেটা ইয়ে করতেছে, কি বলে, মানে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে রোডে, সেটা তো এই অ্যাঙ্গেলটাই, এটা না কিন্তু, জি স্যার। এটা এই অ্যাঙ্গেলটাই। সো আমি জাস্ট ফোর্সের রেজুলেশনের কনসেপ্ট থেকে আমি এটাকে বের করে ফেলতে পারি। তাই একটা কার রোডে মুভ করতেছিল, তার নর্মাল কন্টাক্ট ফোর্স জাস্ট ওয়েটের অপোজিটে ছিল। যখনই সে টার্ন করে তখন তার নর্মাল কন্টাক্ট ফোর্স দুইটাতে মানে দুইটা কম্পোনেন্টে স্প্লিট আউট হয়ে যায়। একটা কম্পোনেন্ট ওয়েটের ইকুয়াল হয়, আরেকটা কম্পোনেন্ট থেকে সেন্টিপিটাল ফোর্স আসে, কারণ যখনই সে টার্ন করতে থাকে তখন তার একটা সেন্টিপিটাল ফোর্সের দরকার হয়, না হলে সে জাস্ট উল্টায় পাল্টায় গিয়ে রাস্তায় সাইডে পড়ে যাবে। তাহলে সে কত ডিগ্রি, মানে রোডের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হতে হবে, মানে ব্যাংকিং অ্যাঙ্গেলটা কত হবে, সেটা আমরা এখানে বের করব। তাহলে দেখো এই যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স এন, নর্মাল রিঅ্যাকশন ফোর্স দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়। একটা কি এন কস থেটা, এন কস থেটা কার ইকুয়াল হয়, ওয়েটের ইকুয়াল হয়। আর এন সাইন থেটা, এন সাইন থেটা সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়াল হয়, সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়াল হয়। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কি, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ইট ইজ ইকুয়েশন নাম্বার 1, ইট ইজ ইকুয়েশন নাম্বার 2। এখানে আমি ইকুয়েশন নাম্বার 1 2টাকে ডিভাইড বাই 1 করি, তাহলে ব্যাপারটা কি হবে, n sin theta divided by n cos theta is equal mv square divided by r divided by mg, n কাটা, sin theta by cos theta is equal to হবে tan theta, আর এটা হয়ে যাবে mv square divided by r into 1 by mg. So theta equal হবে tan inverse of v square by rg। চিন্তা করে দেখো, তাহলে একটা মুভিং অবজেক্ট তার স্পিড এবং সে যে টার্ন করতেছে, টার্নিং এর রেডিয়াস জানলেই আমরা ব্যাংকিং অ্যাঙ্গেলটা বের করতে পারবো, এবং ইঞ্জিনিয়াররা সে কাজটাই করে। রোডের টার্নিংটার রেডিয়াস কত সেটা তারা মেজার করে, এবং তারা এই কর্নারে একটা স্পিড লিমিট ফিক্স করে, স্পিড লিমিট ফিক্স করে তারা থেটাটা বের করে দেন রোডে ডিজাইন করার সময় তারা এতটুকু ব্যাংকিং অ্যাঙ্গেল রাখে। একজন পাইলট যখন প্লেন চালায় তখন তার প্লেনের স্পিডটা সে জানে যে এত স্পিডে তার প্লেন চলতেছে, এবং সে যে টার্ন করবে সে কতটুকু রেডিয়াস নিয়ে টার্ন করতে চায় সেটা তার ক্যালকুলেশনসে আছে। তাহলে এই দুইটা জিনিস জানলেই সে চিন্তা করে বের করে ফেলতে পারবে, বা তার রিকমেন্ডেড একটা হিসেব চলে আসবে, তাহলে তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে তাকে এভাবে টার্ন করতে হবে। এই টার্নিংটা আমরা এভাবে হিসেব করি। আর ফিজিক্স ক্লাসে বা ফিজিক্স এক্সামে আমরা এই ব্যাংকিং অ্যাঙ্গেল বের করার জন্য ফর্মুলা ইউজ করব tan ইনভার্স অফ v স্কয়ার বাই rg। এখানে rটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল আর vটা হচ্ছে স্পিড অফ দ্য মুভিং অবজেক্ট বা সার্কুলারলি মুভিং অবজেক্ট অর টার্নিং অবজেক্ট, যাই বলি না কেন। আর জি তো জানি, এই দুটো জিনিস জানলেই আমরা ব্যাংকিং অ্যাঙ্গেল বের করতে পারবো। এবার বলো সবাই ক্লিয়ার কিনা? আমাদের সার্কুলার মোশন শেষ। তাহলে একটা জিনিস শুধু তোমরা বই থেকে পড়ে নিবা, আমি নোটসে লিখে দেই, বাকি সবকিছু নোটসে লিখে দিছি। এই নোটসের বাইরে তোমাদের বই থেকে আর কিছুই পড়তে হবে না, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে অরিজিন অফ সেন্ট্রিপিটাল ফোর্স। এই জিনিসটা জাস্ট একটু বই থেকে পড়ে নিবা। আমি কথা বলেছি ক্লাসে, বাট তোমরা একটু বই থেকে আবার পড়ে নিবা, এটা নোটসে লিখে দিলাম না। এই হচ্ছে আমাদের টোটাল সার্কুলার মোশনের কনসেপ্ট। আমরা কিছু ম্যাথস করব, ক্লাস শেষ হয়নি, কিছু ম্যাথস করব। তার আগে বলো তোমাদের কার কোনো কোশ্চেন আছে কিনা। স্যার ওই বুকের পিডিএফটা কি দিতে পারবেন? পিডিএফ তো নাই, পাই না, ওটার নাই অনলাইনে? অনেক খুঁজছি পাই না। আমার এসিস্ট্যান্টদেরকে বলে রাখছি, ওরা তো আমার থেকে ভালো এইসব খোঁজ খবর রাখে, খুঁজে পাচ্ছে না কে। তোমরা কি কেউ পাইছো নাকি পিডিএফ? হয় না, দু একটা জায়গায় আছে কিন্তু ডাউনলোড হয় না। ইবুক হয়তো কিনা যেতে পারে, সেরকম কোনো সাইট আছে কিনা আমি জানি না, কারণ আমি ইবুক কোনো ট্রাই করি নাই। হয়তো কিনে লাভটা কি, দরকার নেই তো কেন। এটা তো যে কি বলে ক্যামব্রিজ পাবলিকেশনস এর বই, ক্যামব্রিজ
পাবলিকেশন সাইটে গিয়ে তুমি হয়তো ইবুক পারচেজ করতে পারবা, সেটার মনে হয় সুযোগ আছে। সেক্ষেত্রে কেমব্রিজ পাবলিকেশনের ওয়েবসাইটে গিয়ে পারচেজ করতে হবে। তাহলে আজকে আমরা পড়লাম সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল এক্সেলারেশন মেজারমেন্ট করার ফর্মুলা এবং তাদের ডেরাইভেশন, সোর্স অফ বা অরিজিন অফ সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্সের ডেফিনেশন, আর এই ব্যাংকিং অ্যাঙ্গেল বা টার্নিং এর সময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে টার্ন করবে। সেটা শুধুমাত্র প্লেন বা এই কারের ক্ষেত্রে না, যে কোনো মুভিং অবজেক্টই যখন টার্ন করবে, সেটা হতে পারে একটা পেন্ডুলামের ক্ষেত্রে, অ্যাঙ্গেল মেজারমেন্ট করার ফর্মুলা হচ্ছে এটা। ব্যাপারটাকে ঠিক এভাবে মনে রাখবে, যেটা ব্যাংকিং অ্যাঙ্গেল বা যে কোনো মানে এরকম টার্নিং এর সময় যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, সেই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করার ফর্মুলা হচ্ছে এটা। সেটা ইকুয়াল tan ইনভার্স অফ v স্কয়ার বাই rg। এবং এটা এই ডেরিভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা একবার না, এটা বেশ কয়েকবার এক্সামে আসছে, যে কেন এই অ্যাঙ্গেলটা এরকম আসে, অ্যাঙ্গেল মেজারমেন্ট করার ফর্মুলাটা কেন এরকম হয়। তখন জাস্ট তুমি পাশে ডায়াগ্রাম কিছু দেখানোর দরকার নেই, সরাসরি বা ওই যে এই ডায়াগ্রামটা দেখাবা, যে এটা আর এটা, এই দুইটা ডায়াগ্রাম দেখিয়ে এই ম্যাথস করে দিবা। এই কম্পোনেন্টটা ইকুয়াল ওয়েট হয়। আর কার কোনো কোশ্চেন? আমরা একটা ম্যাথস করবো। হ্যাঁ স্যার, একটা প্লেন বা কার যদি টার্ন করে স্যার, ওদের মানে রেডিয়াসটা ওরা একটা পয়েন্ট থেকে সাবটেন্ড করতে হবে না? তো ওই পয়েন্টটা ওরা পিন পয়েন্ট কেমনে করে? না না, রোডের তো রেডিয়াস, রোড করার সময় সে দেখে না টার্নিংটা রেডিয়াস কেমন, এটা তারা মেজারমেন্ট করে নেয়। রোড তো আগে হয়, তারপরে না গাড়ি চলে। ইঞ্জিনিয়ার তো আগে রোড বানায়, বুঝলি? সেই রোডের টার্নিংটা রেডিয়াস কেমন, সেটা তুমি একটা রোডের টার্নিং এ দাঁড়ালে তুমি রেডিয়াসটা মাপতে পারবে না? এই টার্নিংটা রেডিয়াস কেমন হবে, সেই রেডিয়াসটা সে মাপে এবং সে একটা স্পিড লিমিট ঠিক করে এই টার্নিং এর জন্য, ঠিক করে দেন সেই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করে সেই অ্যাঙ্গেল অনুযায়ী রোডটাকে বানায়। আর প্লেন চালানোর সময় পাইলটদের এগুলো তো আসলে একজন পাইলট প্লেন চালানোর সময় হিসেব নিকেশ করে না, এগুলো রিকমেন্ডেশন আছে, যে মানে রেডিয়াস মানে টার্নিংটা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হলে রেডিয়াসটা কত হবে, সেটাও তাদের একটা হিসেব নিকেশ। তারাও তো একটা পাতে চলে, তাই না? ওদেরও তো একটা স্পেসিফিক পাথ আছে, যে পাথে ওরা মুভ করে, তো এক পাথ থেকে অন্য পাথে যায় না, তাহলে তো প্লেনও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেগুলো তো ওরা রিকমেন্ডেশন করা আছে, এগুলো ক্যালকুলেশন করা আছে, এগুলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা বা যারা এইসব নিয়ে কাজ করে তারা এগুলো আগেই ক্যালকুলেট করে রাখছে। পাইলটরা শুধু এই রিকমেন্ডেশন গুলো ফলো করে। একজন পাইলট তো আর প্লেনে বসে প্লেন চালানোর সময় সব হিসেব করে না, তার কাছে রিকমেন্ডেশন আছে। হ্যাঁ, এত রেডিয়াসে টার্নিং করলে এত স্পিড রাখতে হবে, এত স্পিড থাকলে অ্যাঙ্গেল এত হবে, এগুলো রিকমেন্ডেশন দেওয়া আছে। সে যেগুলো একটা রিকমেন্ডেশন ফলো করে কাজ করে, বুঝছো? জি স্যার। পার্ট ডিজাইন করা হয় তখন ইঞ্জিনিয়াররা এইসব ডিজাইন করে সেই রিকমেন্ডেশনটা পাঠিয়ে দেয় লোকদের কাছে। আর এই জন্যই তো স্পিড লিমিট দেয় টার্নিং এর সময়। রোডে স্পিড লিমিট দেওয়া হয় কেন? ইঞ্জিনিয়ার তো এই জন্য স্পিড লিমিট দিয়ে দিয়েছে, এই টার্নিং এ তোমার এত বেশি স্পিড রাখতে, কম হলে সমস্যা নাই, কিন্তু এর থেকে বেশি স্পিড রাখতে পারবে না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকবে। অ্যাক্সিডেন্ট হওয়া মানে কি, যদি তুমি স্পিড অনেক বেশি রাখো, একদম উল্টায় গিয়ে সাইডে পড়বে। মানে হেভি প্র্যাকটিক্যাল একটা জিনিস এই সেন্ট্রিপিটাল ফোর্স সবই। এখান থেকে হচ্ছে আমরা তাহলে ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করবো, যে টার্নিং পয়েন্টে সে কতটুকু ডিসপ্লেসমেন্ট করছে, কারণ এটা তো স্ট্রেট লাইনে হচ্ছে না। না, ডিসপ্লেসমেন্ট তো এখানে বের করার কোনো ওয়ে নাই। এই ফর্মুলা দিয়ে তো আমি অ্যাঙ্গেল বের করবো, এই ফর্মুলা তো ডিসপ্লেসমেন্ট বের করার ফর্মুলা। ডিসপ্লেসমেন্ট বের অন্য কনসেপ্টে যেতে হবে, তখন সার্কুলার মোশনের আদার কনসেপ্টে যেতে হবে। ধরো তুমি যদি মানে অ্যাঙ্গুলার ইয়েটা জানো, মানে এই যে টার্নিংটা করলা, এই টার্নিং এ যদি তুমি কত ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মুভ করলে সেটা যদি দেয়া থাকে, থেটা যদি দেয়া থাকে, তাহলে তুমি ডেল এস বের করতে পারবা। তো ফর্মুলা আছে না, থেটা ইকুয়াল কি এস বাই আর। তাহলে রেডিয়াস দেওয়া থাকলো, থেটা দেওয়া থাকলো, তুমি এস বের করতে পারবা তো ডিসপ্লেসমেন্ট, তখন ওইসব ফর্মুলায় যেতে হবে। আচ্ছা, সো এই থেটাটা দিয়ে হচ্ছে যে আমি ডিসপ্লেসমেন্টটা বের করতে পারবো না, এই থেটা তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট না, এটা তো ব্যাংকিং অ্যাঙ্গেল। এই থেটা দেখ, এটা তো ব্যাংকিং অ্যাঙ্গেল, মানে কার রোডটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে স্লোপ করা আছে, এই স্লোপের অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। আচ্ছা, এটা কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট না, এই থেটা তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই দুইটা থেটা কিন্তু সেম না, সেম জিনিস না, সেম না। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল, যে এই জিনিসটা মানে রোডের স্লোপের অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে এই জিনিস, এই অ্যাঙ্গেলটা, ঠিক আমরা ব্যাংকিং অ্যাঙ্গেল বলি। এগুলো তোমরা কিন্তু যদি ফার্দার ম্যাথস কেউ নাও বা যদি M2 কেউ পড়ো,
আমি জানি না কেউ M2 পড়ছো কিনা, তাদের কিন্তু এগুলো লাগবে, এগুলো কিন্তু M2 তেও আছে। M1 এ যেহেতু পড়াই নেই, তার মানে M2 তে বা ফার্দার ম্যাথস নিলে যারা নিবে, ফার্দার ম্যাথস নিলে তো মানে M2 পড়তেই হয়, তাই না? জাওয়াত, তুই ফার্দার ম্যাথস নিয়েছো? স্যার ফার্দার মেকানিক্স M2E। আচ্ছা, মানে তোমাদের আরেকটা সাবজেক্ট আছে না ফার্দার ম্যাথস, সেটাতে তাহলে কি কি পড়ায়? হ্যাঁ স্যার, ওইটাই আর কি M2, M2 তো মানে একদম same আর কি। S1 না নিয়ে M2 নিতে M2 তো এখন আর কেউ নেয় না। এখন আর নেওয়া যায় না M2 তো নেয় না কেউ আর, আচ্ছা, অপশন নাই আর। ও এখন অপশনে বাদ দিয়ে দিচ্ছে, আগে ছিল মনে হয় অপশন। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? হোমওয়ার্ক দিব কিন্তু আজকে। নতুন বই তো সবাই কিনো নাই, তাহলে আমি পুরোনো বইয়েরটাই হোমওয়ার্ক দিই, কারণ এই চ্যাপ্টারে কোনো চেঞ্জ নাই, এই চ্যাপ্টারে সব আগের মতোই আছে। আমি পুরোনো বইটা তো সবার কাছে আছে, তাই না? তাই আমি পুরোনো বই থেকে হোমওয়ার্ক দিলাম, আর নতুন বইটা কেনার পর নতুন বইয়ের চিন্তা করব। তাহলে এগুলো নিয়ে সেন্ট্রিপিটাল ফোর্স, এই ব্যাংকিং অ্যাঙ্গেল, এইসব মেজারমেন্ট নিয়ে কারো আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। তারপর এগুলো কিন্তু আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড চ্যাপ্টারটা শেষ করার পর ওয়ার্কশিট দিব, শুধুমাত্র সার্কুলার মোশন চ্যাপ্টারের ওয়ার্কশিট নাই, কারণ এই দুইটা চ্যাপ্টার মার্জ হয়ে সবসময় কোশ্চেন আসে, তাই গ্র্যাভিটেশনাল ফোর্সটা পড়িয়ে দেন ওয়ার্কশিট দিব। নেক্সট ক্লাসে আমরা এই হোমওয়ার্কের প্রবলেমগুলো সলভ করে দেন গ্র্যাভিটেশনাল ফিল্ড শুরু করে দেব। এই এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন্স গুলো সবাই করবা বাসায়। মানে যে বইটা তোমাদের কাছে আছে সেটা, নিউ বুকটা না, মানে সেকেন্ড এডিশনের পেজ নাম্বার 267, 268, 269 এবং 270 সবগুলো করে ফেলবা। যেগুলো প্রবলেম হবে সেগুলো আমি নেক্সট ক্লাসে করে দিব, নেক্সট ক্লাসে করে দেওয়ার পর আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড, দ্যাট মিন্স সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব। কারো আর কোনো কোশ্চেন? স্যার ব্যাংকিং অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি মানে কি বুঝাইতেছে, লাইক আমি এটা না বুঝি না ঠিক। মানে তুমি যখন একটা রোড ধরো, এই রোডটা এরকম টার্ন আছে, ঠিক আছে, তুমি একটা কার নিয়ে যাইতেছো, এই কার মুভ করতেছে, যখন এই টার্নিং এর সময় কারটা কিন্তু এরকম স্ট্রেইট রোডে থাকলে হবে না, সেন্ট্রিপিটাল ফোর্স পাওয়ার জন্য টার্নিং এ এই রোডটা এরকম স্লোপ থাকতে হবে, স্লোপ। রোডে দেখবা যে টার্নিং এর জায়গায় কিন্তু কিন্তু রোডটা এরকম স্লোপ থাকে, কখনো খেয়াল করছো? রোডে গাড়ি চালাইছো হাইওয়েতে? হ্যাঁ 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 স্যার বুঝছি, এখন বুঝছি। ব্যাংকিং অ্যাঙ্গেল বলতে আমরা এই স্লোপের অ্যাঙ্গেলটাকে বুঝতেছি। বা একটা প্লেন যখন এরকম চলতে থাকে, সে যখন টার্ন করে তখন কিন্তু এরকম সে বাঁকা হয়ে যায়, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেরকম ইয়ে করলো, এই ব্যাংকিংটা তার কত ডিগ্রি অ্যাঙ্গেলে হইলো সেটা আমরা বলতেছি, অ্যাঙ্গেল হিসেবে আমরা সেই অ্যাঙ্গেলটাকে কনসিডার করতেছি। বুঝছি স্যার বুঝছি। ঠিক আছে, বাই বাই, আজকে এতটুকুই। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই হোমওয়ার্ক গুলো আগে দেখবো, দেখে তারপর তোমাদেরকে নতুন টপিক পড়ানো শুরু করবো। Recording stopped.